বঙ্গোপসাগরের অথই জলরাশি যখন অমাবস্যার অন্ধকারে মিশে যায়, তখন সমুদ্রের গর্জনে কান পাতলে এক অদ্ভুত রহস্যের ফিসফিসানি শোনা যায়। এই বিশাল জলরাশি কেবল মাছ আর জলোচ্ছ্বাসের আধার নয়, এটি হলো প্রকৃতির এক নিজস্ব জীবন্ত দাবার বোর্ড। একটি প্রাচীন প্রবাদ আছে, মানুষ যখন কাউকে বঞ্চিত করে, প্রকৃতি তখন ঠিক তার ক্ষতিপূরণ করে দেয়। বাংলাদেশের বেলায় এই প্রবাদটি আজ আক্ষরিক অর্থে এক নিরেট বৈজ্ঞানিক এবং ভৌগোলিক সত্যে পরিণত হয়েছে। গত কয়েক দশক ধরে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের উপর চালিয়েছে এক নির্মম জল সন্ত্রাস। তারা নিজেদের ইচ্ছামতো ফারাক্কা আর গজলডোবার মতো দানবীয় সব ড্যাম বা বাঁধ নির্মাণ করেছে। নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে দিয়ে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তারা বাংলাদেশকে ভৌগোলিকভাবে কোণঠাসা এবং পানি শূন্য করার এক সুপরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন করে আসছিল। তারা ভেবেছিল পানির অভাবে এই বদ্বীপ শুকিয়ে কাঠ হয়ে যাবে, আর এই সুযোগে তারা আমাদের উপর নিজেদের একচেটিয়া আধিপত্য কায়েম করবে। কিন্তু মানুষের অহংকার যখন চরমে পৌঁছায়, তখন প্রকৃতি তার নিজস্ব নিয়মে প্রতিশোধ নিতে শুরু করে। ভারত যখন আমাদের নদীগুলো মেরে ফেলছিল, ঠিক তখনই সবার অগোচরে বঙ্গোপসাগরের বুক চিরে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছিল এক নতুন বাংলাদেশ, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা পৃথিবীর বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার প্রহর গুনছে। সেখানে সৃষ্টিকর্তা আমাদের উপকূলের জন্য এক অদ্ভুত ঐশ্বরিক সমীকরণ এঁকে রেখেছেন। সাগরের বুক থেকে জেগে উঠছে একের পর এক নতুন ভূখণ্ড। এ যেন ভারতের পানি শূন্য করার ষড়যন্ত্রের বিপরীতে প্রকৃতির এক বিশাল ভৌগোলিক ক্ষতিপূরণ। এই নতুন ভূখণ্ডের বিশালতা কতটা, এর উত্তর খুঁজতে গেলে যে কোনো আন্তর্জাতিক ভূগোলবিদ বা মানচিত্র বিশারদের চোখ কপালে উঠতে বাধ্য। 1984 সাল থেকে 2025 সালের স্যাটেলাইট বা উপগ্রহের ছবিগুলো অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করলে এক অভাবনীয় চিত্র ফুটে ওঠে। বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে নোয়াখালী ও এর আশেপাশের সাগরের বুকে জেগে উঠেছে বিশাল এক অঞ্চল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পূর্ণ নতুন এই ভূমির পরিমাণ আনুমানিক 800 বর্গ কিলোমিটারেরও বেশি। 800 বর্গ কিলোমিটার মানে কি, তা কি আপনি ধারণা করতে পারেন? এর মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের সম্মিলিত আয়তনের প্রায় সমান। এখানেই শেষ নয়, এর বাইরেও সাগরের বুকে উকি দিচ্ছে আরও অন্তত 1000 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সব ডুবোচর। আগামী কয়েক বছরের মধ্যে এগুলো পুরোপুরি সমুদ্রের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। কিন্তু কেন এমনটা ঘটছে? কিভাবে সাগরের বুকে তৈরি হচ্ছে এই নতুন সাম্রাজ্য? এর পেছনে কাজ করছে হিমালয় থেকে নেমে আসা এক বিশাল জলপ্রবাহ। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী ব্যবস্থা, তাদের শাখা নদীগুলো হিমালয় থেকে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়ছে। আর এই সুদীর্ঘ যাত্রাপথে ভারত ও বাংলাদেশের বুক পেরিয়ে তারা প্রতি বছর প্রায় 1.2 বিলিয়ন টন পলি বয়ে আনছে আমাদের উপকূলে। এই বিপুল পরিমাণ পলি মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ধীরে ধীরে জমা হচ্ছে। এর ফলে নদী ও বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন নতুন দ্বীপ ও চরের। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতি বছর প্রায় 20 কিলোমিটার নতুন ভূমি জেগে উঠছে। 2006 সালে জেগে ওঠা ভাসান চরে এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, নিঝুম দ্বীপ থেকে মুক্তারিয়া ঘাট পর্যন্ত কয়েকটি স্থানে ক্রস ড্যাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন করা হলে আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে এসব এলাকার আয়তন অবিশ্বাস্য গতিতে বাড়বে এবং তা 15,000 বর্গ কিলোমিটার ছুঁয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের বুকে আক্ষরিক অর্থেই দেখা দিচ্ছে আরেকটি নতুন বাংলাদেশের হাতছানি। এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, সাগরের বুকে জেগে ওঠা এই বিশাল ভূখণ্ড, এই নতুন বাংলাদেশের মালিকানা কি আমরা ধরে রাখতে পারবো? প্রশ্নটি অস্বাভাবিক বা অবাস্তব মনে হতে পারে। অনেকেই ভাবতে পারেন, বাংলাদেশের জলসীমায় জেগে ওঠা ভূখণ্ড আবার অন্য দেশ কিভাবে দখল করবে? কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির ইতিহাসে এমন নগ্ন ডাকাতির নজির রয়েছে, আর সেই ডাকাতিটি করেছিল আমাদেরই সেই তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত। ফিরে দেখাতে হবে একটু পেছনের ইতিহাসে। 1970 সালের সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে দক্ষিণ তালপট্টি নামে একটি নতুন চর বা দ্বীপ জেগে উঠেছিল। এই দ্বীপটি ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক রেকর্ড পত্র অনুযায়ী সম্পূর্ণভাবে বাংলাদেশের সীমানায় অবস্থিত ছিল। কিন্তু এই নতুন ভূখণ্ডের খবর পাওয়ার পর ভারত যা করেছিল তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানায়। 1971 সালে স্বাধীনতার পর একটি সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত দেশের দুর্বলতার সুযোগ নিয়ে ভারত অত্যন্ত সুকৌশলে এবং জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপটি দখল করে নেয়। রাতের অন্ধকারে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেওয়া হয়।
এই চরম ধৃষ্টতার মোক্ষম জবাব দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এক অকুতোভয় সেনাপতি জিয়াউর রহমান। তিনি ক্ষমতায় আসার পর সামরিক এবং কূটনৈতিক চাল দিয়ে এই দ্বীপটি পুনরায় বাংলাদেশের দখলে নিয়েছিলেন। ভারতের সেই দাম্ভিক সীমানার প্রাচীর ভেঙে তিনি প্রমাণ করেছিলেন যে বাংলাদেশ তার 1 ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবে না। কিন্তু এরপর যা ঘটল তা ভারতের কূটকৌশল এবং পৈশাচিক বুদ্ধির এক চরম উদাহরণ। দ্বীপটি যখন ভারতের হাতছাড়া হয়ে গেল তখন তারা বুঝল সামরিক শক্তিতে এটি ধরে রাখা কঠিন, তাই তারা বেছে নিল ভূগোলের অস্ত্র। ভারত অত্যন্ত সুকৌশলে হারিয়া ভাঙা নদীর স্রোত ও পলি নিয়ন্ত্রণ করে অন্যদিকে প্রবাহিত করতে শুরু করলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। হারিয়া ভাঙা নদী দিয়ে যেন নতুন করে কোনো পলি দক্ষিণ তালপট্টির দিকে না আসতে পারে। পলি জমা বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটি আর উঁচু হতে পারল না, বরং জোয়ারের সময় সমুদ্রের নোনা জলের নিচে তলিয়ে যেতে লাগলো। ভারতের এই কৃত্রিম নদী শাসনের ফলে একসময় বাংলাদেশের সেই সম্ভাবনাময় দ্বীপটি চিরতরে মানচিত্র থেকে হারিয়ে গেল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস অত্যন্ত নিষ্ঠুরভাবে পুনরাবৃত্তি ঘটায়। দক্ষিণ তালপট্টির সেই ট্র্যাজেডি, ভারতের সেই জঘন্য ভূমিক্ষেপ মানসিকতা আজ বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য এক বিশাল সতর্কবার্তা। নোয়াখালীর উপকূলে জেগে ওঠা এই নতুন 15,000 বর্গ কিলোমিটারের ভূখণ্ডকে যদি রক্ষা করতে হয় তবে শুধু ভৌগোলিক অধিকার থাকলেই চলবে না, প্রয়োজন এমন এক নিশ্চিদ্র সামরিক ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা যা ভেদ করার সাহস কোনো আগ্রাসী শক্তির যেন না হয়। আর ঠিক এই জায়গাতেই গত কয়েক বছরে বাংলাদেশের সক্ষমতায় এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন এসেছে। বাংলাদেশ বুঝে গেছে নিজেদের অধিকার আদায়ে কেবল আন্তর্জাতিক আইনের বই হাতে নিয়ে বসে থাকলে চলবে না, সেই আইনের পেছনে পেশি শক্তিও থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে 4টি অত্যাধুনিক ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। সম্প্রতি এই বিমানগুলোর আধুনিক ওভারহোল এবং সক্ষমতা উন্নয়নের এক বিশাল কার্যক্রম সম্পন্ন হয়েছে। জার্মানির মতো প্রযুক্তিগত পরাশক্তির দেশে এই বিমানগুলোকে পাঠিয়ে সর্বাধুনিক অ্যাভিওনিক্স ও রাডার সিস্টেমে আপগ্রেড করা হয়েছে। এই বিমানগুলোর সবচেয়ে বড় শক্তি কি জানেন? এদের পেটের নিচে বসানো আছে এমন এক শক্তিশালী সামুদ্রিক নজরদারি রাডার যা শুধু বিশাল যুদ্ধজাহাজই নয়, বরং সমুদ্রের বুকে ভেসে থাকা অত্যন্ত ছোট কোনো স্পিড বোট বা ছোট লক্ষ্যবস্তুকেও বহুদূর থেকে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। বঙ্গোপসাগরের বুকে অবৈধ মাছ ধরা, চোরাচালান, জলদস্যুতা কিংবা ভারতের কোনো সন্দেহজনক নৌযান যদি এই নতুন দ্বীপগুলোর দিকে এগোতে চায় তবে ডর্নিয়ার 228 এর এই তীক্ষ্ণ আকাশ নজরদারি বা আই ইন দ্য স্কাই মুহূর্তের মধ্যেই তাদের শনাক্ত করে ফেলবে। নতুন জেগে ওঠা এই চর ও দ্বীপগুলোর উপর কড়া নজর রাখার জন্য এই অত্যাধুনিক এয়ারক্রাফটগুলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ধারালো হাতিয়ার। কিন্তু শুধু কয়েকটি বিমান দিয়ে 24 ঘন্টা 365 দিন বিশাল বঙ্গোপসাগর পাহারা দেওয়া কি সম্ভব? সমুদ্রের আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়, কখনো কালবৈশাখী, কখনো ঘন কুয়াশা। এই প্রতিকূল পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে বাংলাদেশ এখন এমন এক সমন্বিত মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম গড়ে তোলার দিকে এগুচ্ছে যা পুরো দক্ষিণ এশিয়ার নৌ নিরাপত্তায় এক নতুন বেঞ্চমার্ক তৈরি করবে। সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে বাংলাদেশ কোস্ট গার্ডকে দেওয়া হচ্ছে অত্যাধুনিক নজরদারি হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো কোনো সাধারণ যান নয়, এগুলোতে যুক্ত থাকবে বিশ্বের সর্বাধুনিক সেন্সর, নাইট ভিশন ক্যামেরা, শক্তিশালী রাডার এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন ব্যবস্থা। এর ফলে গভীর সমুদ্রে কোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়ার সাথে সাথেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সেই ভিডিও এবং ডেটা সরাসরি চলে আসবে নৌবাহিনীর টহল জাহাজ বা হেডকোয়ার্টারের কমান্ড সেন্টারে। শুধু হেলিকপ্টারই নয়, এই মাস্টার প্ল্যানে যুক্ত হচ্ছে অত্যাধুনিক আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি। তুরস্ক বা চীনের তৈরি এসব লং এন্ডুরেন্স ড্রোনগুলো দিনের পর দিন সমুদ্রের ওপর ভাসতে থাকবে এবং এক অদৃশ্য ইলেকট্রনিক জাল বুনতে থাকবে। একটু ভেবে দেখুন, যে দক্ষিণ তালপট্টি দ্বীপটি একদিন নজরদারির অভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতের মতো আগ্রাসী প্রতিবেশীর পেটে চলে গিয়েছিল, আজ ঠিক সেই সমুদ্রের বুকেই বাংলাদেশ গড়ে তুলছে আকাশ থেকে সমুদ্রতল পর্যন্ত বিস্তৃত এক অকল্পনীয় নজরদারির জাল। দিল্লির রায়সিনা হিলে বসে মোদী সরকার ভেবেছিল চারপাশ থেকে চেপে ধরে বাংলাদেশকে তারা চিরতরে কোণঠাসা করে ফেলবে, নদীর পানি আটকে সীমান্তে পুশকিন করে। আর কূটনীতির ভয় দেখিয়ে তারা ভেবেছিল ঢাকা হয়তো আগের মতোই নতজানু হয়ে করুণা ভিক্ষা করবে। কিন্তু ভূ রাজনীতির দাবার বোর্ডে আজ সব হিসাব ভারতের বিপক্ষে চলে যাচ্ছে। যে দেশটিকে তারা দুর্বল ভেবেছিল সেই বাংলাদেশ আজ প্রতিদিন ভারতের চোখে চোখ রেখে কড়া কথা শোনাচ্ছে।
ভারত কোনো উস্কানি দিলেই ঢাকা এখন এমন কড়া ভাষায় পাল্টা জবাব দিচ্ছে যে সাউথ ব্লকের কর্তারা রীতিমতো ভিমড়ি খাচ্ছে। শুধু ঢাকা নয়, বিশ্বমঞ্চেও আজ ভারতের অহংকার চূর্ণ হচ্ছে। চীন এবং আমেরিকার মতো সুপার পাওয়ারগুলো, যারা একে অপরের চরম শত্রু, তারাও আজ নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে এমন সব কথা বলছে বা পদক্ষেপ নিচ্ছে যা দিন শেষে জাদুকরীভাবে বাংলাদেশেরই পাল্লা ভারী করছে। আমেরিকা যেখানে ভারতের উপর নির্ভরতা কমাচ্ছে, চীন সেখানে বাংলাদেশের সাথে মেগা করিডোর আর সামরিক চুক্তির ডালা সাজিয়ে বসছে। পরাশক্তিদের এই স্নায়ুযুদ্ধে ভারত ক্রমশ একঘরে হয়ে পড়ছে। তবে এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে রোমাঞ্চকর এবং গায়ে কাটা দেওয়া সত্যটি অন্য জায়গায়। দিল্লি যখন দম্ভ করে ভেবেছিল তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তখন মনে হচ্ছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাও আজ সরাসরি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। ভারত যখন নদীর পানি আটকে আমাদের ভৌগোলিকভাবে শুকিয়ে মারার ষড়যন্ত্র করছিল, ঠিক তখনই সৃষ্টিকর্তা সমুদ্রের অতল গহ্বর থেকে আমাদের উপহার দিলেন সিঙ্গাপুর মালদ্বীপের সমান এক বিশাল ভূখণ্ড। মানুষের অহংকার আর চক্রান্তের বিপরীতে এই যেন স্রষ্টার এক মহাজাগতিক চপেটাঘাত। যে সৃষ্টিকর্তা প্রকৃতির নিয়মেই একটি জাতিকে ক্ষতিপূরণ দিয়ে দেন, সেই জাতির পতন ঘটানোর সাধ্য পৃথিবীর কোনো পরাশক্তিরই নেই।